जय हिंद जय भारत डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। দেখো আজকে আমি কি তোমাদের এসএসসি জিডি 2026 যারা তোমরা এক্সাম দিবে বলে ভেবেছো এবং তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, 10 পাস কিংবা 12 পাস করেছো, তাদের জন্য দুর্দান্ত সুখবর, তোমরা এসএসসি জিডি এক্সাম দিতে পারছো। দেখো এসএসসি জিডি এক্সাম দেওয়ার জন্য আমাদের 18 বছর হওয়া খুবই জরুরি। 18 থেকে 23 বছরে তোমরা এসএসসি জিডি এক্সাম দিতে পারবে। তো দেখো এসএসসি জিডির যারা তোমরা এক্সাম দিবে তাদের জন্য আজকে যে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ এসএসসি জিডির এক্সামের ক্ষেত্রে তোমাদের কি কি দরকার এবং কি বিষয়ে জানা, মানে ফুল ডিটেলস তোমাদেরকে আমি বলবো, এ টু জেড ফুল ডিটেলসে তোমাদেরকে আজকে আমি এসএসসি জিডি সম্পর্কে জানাবো। দেখো এসএসসি জিডি একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা। কি বললাম? এসএসসি জিডি হলো একটি কি কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা। এখানে মোট যদি আমরা দেখি 8টি পদে চাকরি হয়, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর মানে আসাম রাইফেল, এসএসএফ, এনসিবি, এই টোটাল 8টা কেন্দ্রীয় পদে কিন্তু এখানে কি করা হয়, চাকরিতে অংশ নেওয়া হয়। ঠিক আছে, তাই বলছি যারা তোমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য এটি খুবই সুখবর। এবং তোমরা দেখো যারা তোমরা এর প্রিপারেশন নিবে, তো আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিতে কিন্তু তোমাদের এসএসসি জিডির জন্য কিন্তু ফুলফিল ভিডিও দেওয়া হয় এবং ফুল আমরা স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু তোমাদেরকে আমরা ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আমাদের নতুন কিন্তু ব্যাচ ওপেন হতে চলেছে, তাই তোমরা দেরি না করে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি এক্সাম নেবে বলে চিন্তা করেছো, ঠিক আছে, তারা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ফলো করবে এবং আশা করি তোমরা সকলেই কি করবে, এসএসসি জিডিতে তোমরা পাস করবে। ঠিক আছে, তাছাড়া আমি বলে রাখি আমাদের এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে একটি কিন্তু নতুন ব্যাচ আমরা পেইড ব্যাচ অনলাইন লঞ্চ করেছি। সেটা তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই পারচেস করতে পারো কিন্তু। ঠিক আছে, তো দেখো আজকে যেটা আমি বলবো এসএসসি জিডির, তার আগে বলে রাখি এই যে তোমরা 599 টাকায় আমাদের এখানে কিন্তু তোমরা ফুল যে আমাদের এসএসসি জিডির যে আমাদের ব্যাচটা রয়েছে সেটা তোমরা করতে পারবে। ঠিক আছে, 599 টাকায়। এটা একটা অনলাইন পেইড ব্যাচ। এখানে তোমরা অনলাইনের সঙ্গে সঙ্গে তোমরা যে আমাদের লাইভ ভিডিওগুলো রয়েছে সেটা তোমরা পরবর্তীকালে দেখতে পারবে। আমাদের ওয়েবসাইট রয়েছে, পাঁচের পাঠশালা ওয়েবসাইট যে রয়েছে সেখানে তোমরা গিয়ে দেখতে পারবে। প্লাস তোমরা ফ্রিতে কিন্তু মক টেস্ট দিতে পারবে। এসএসসি জিডি যারা পারচেস করবে এটা তারাই শুধু পাবে, আর যারা তোমরা ফ্রিতে এই ইউটিউবে ক্লাস করতে চাও তাদের জন্য আমরা কিন্তু পুরোপুরিভাবে ক্লাস নিয়ে আসছি। আমাদের নতুন ব্যাচ কিন্তু লঞ্চ হতে চলেছে। ঠিক আছে, হতে চলেছে মানে শুরু হয়ে যাচ্ছে 2-1 দিনের মধ্যেই। তো দেখো এসএসসি জিডির ফুল ফর্ম যদি আমরা দেখি, স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে, ফুল ডিটেলসে আমি পড়াবো এবং প্রত্যেকটা যে টোটাল যে 8টা কেন্দ্রীয় যে পদ রয়েছে তার ফুল ফর্ম থেকে শুরু করে কোথায় জয়েনিং হবে, কোথায় তোমরা চাকরিটা করবে সেটাও কিন্তু তোমাদের আমি বলে দিব। তো কি বললাম, এসএসসি পুরো নাম কি, স্টাফ সিলেকশন কমিশন। এবার দেখো জিডি মানে জেনারেল ডিউটি, বোঝা গেল? দেখো শুধুমাত্র 10 পাসে তোমরা এই চাকরিতে কিন্তু বসতে পারবে। 10 পাস, 12 পাস বা তোমরা যদি আমরা দেখি যে গ্র্যাজুয়েশন লেভেল তোমরা থাকলেও কিন্তু দিতে পারবে এই চাকরিতে। তো আমি বললাম যে টোটাল কেন্দ্রীয় সরকারের 8টা পদে কি বললাম, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, এআর, এসএসএফ, এনসিবি, আইটিবিপি, এই যে 8টা কেন্দ্রীয় সরকারের যে পদ রয়েছে এখানে তোমরা কিন্তু তোমাদের চয়েস অনুযায়ী তোমরা কিন্তু নাম্বার যদি বেশি হোক চয়েস অনুযায়ী তোমরা কিন্তু এখানে কি করবে, চাকরিটা পেতে পারো আর কি। ঠিক আছে, তো তার জন্য কি কি করতে হবে, কি কি ক্যাটাগরি রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের বিস্তারিতভাবে বলে দিব। তো দেখো এই যে 8টা কেন্দ্রীয় পদ রয়েছে সেই 8টা কেন্দ্রীয় পদ সম্পর্কে তোমাদের আমি বলে দিই।
প্রথমে দেখো বিএসএফ, বোঝা গেল। বিএসএফ এর ফুল ফর্ম কি বা ফুল নেম বর্ডার সিকিউরিটি ফোর্স। দেখো বিএসএফ এর চাকরি কোথায় কোথায় হয়? বর্ডার সিকিউরিটি ফোর্স মানে সীমান্তবর্তী এলাকায় টহলদারির জন্য বা সীমান্ত রক্ষা করার জন্য এই বিএসএফ কিন্তু নিয়োজিত করা হয়। তো বিএসএফ কোথায় কোথায় থাকে দেখো, ভারত বাংলাদেশ বর্ডারে, মায়ানমার ভারত বর্ডারে এবং পাকিস্তানের বর্ডারে। তো আমরা যদি ম্যাপটার দিকে তাকাই তো দেখো এই যে অংশটা, এই যে জায়গাটা তোমরা যদি দেখতে পাচ্ছ, এই যে অংশটা, ঠিক আছে, এখানে কি থাকে? বিএসএফ থাকে, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে ভারত আর পাকিস্তান, বোঝা গেল। তার সঙ্গে দেখো এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপটার এখানে কি রয়েছে? বিএসএফ কিন্তু থাকে। এটা কি? ভারত এবং বাংলাদেশ। এই ভারত এবং বাংলাদেশের মধ্যে কি থাকে? এই বিএসএফ কিন্তু থাকে, বোঝা গেল। তো এই যে অংশটা এখানেও কিন্তু বিএসএফ থাকে, বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। তার সঙ্গে কি বললাম? ভারত এবং মায়ানমার। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও কিন্তু এটা হচ্ছে মায়ানমার কান্ট্রি, ঠিক আছে। তো এই তিন জায়গায় তোমরা বিএসএফ এর যদি চাকরি করতে চাও, তোমরা যারা ভ্রমণ পিপাসু, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় বা সমগ্র ভারতবর্ষে যেতে চাও, তাহলে বিএসএফ এর চাকরি খুবই ভালো একটা চাকরি, ঠিক আছে। তো বিএসএফ কোথায় কোথায় থাকে? ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ এবং ভারত মায়ানমার, এই তিনটি দেশের মধ্যে যে আমাদের সীমান্ত রক্ষা, সেটাকে কিন্তু বিএসএফ এর আন্ডারে রয়েছে, বোঝা গেল। এরপরে দেখো কি রয়েছে? সিআইএসএফ। সিআইএসএফ খুবই ভালো একটা চাকরি আমার মতে, ঠিক আছে। সিআইএসএফ যার ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। কি বললাম? সিআইএসএফ এর পুরো নাম কি? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, মানে সিআইএসএফ এর ফুল নেম, বোঝা গেল। তো দেখো এটা কোথায় থাকবো আমরা, কোথায় চাকরিটা পাবো? দেখো কেন্দ্রীয় সরকারের শিল্প সংস্থা, বোঝা গেল। ঐতিহাসিক স্থান, মেট্রো স্টেশন, এয়ারপোর্ট, সমুদ্র বন্দর, এইগুলো জায়গায় তোমরা এই সিআইএসএফ এর কিন্তু চাকরি পেলে এই জায়গার মধ্যে কিন্তু তোমরা থাকবে, ঠিক আছে। খুবই ভালো একটা চাকরি, বোঝা গেল। মানে আমরা যদি দেখি ভারতের যে অংশটা রয়েছে, ধরো এখানে আমাদের সমুদ্র বন্দর রয়েছে মুম্বাই, ঠিক আছে, এখানে বিশাখাপত্তনম যদি আমি ধরে নেই, তো বিভিন্ন ইন্ডাস্ট্রিজ রয়েছে ধরো কেন্দ্র সরকারের, ঠিক আছে। তো এই জায়গাগুলোর মধ্যে তোমাদের কিন্তু পোস্টিং পড়বে, বোঝা গেল। ভারতের বিভিন্ন জায়গায় যেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, সেখানে তোমরা এই চাকরিটা পেতে পারো। এরপরে দেখো সিআরপিএফ। সিআরপিএফ, তো সিআরপিএফ পুরো নাম কি? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। দেখো সিআরপির কাজ কি? সিআরপির কাজ হলো নকশালবাদী, জঙ্গি হামলা, ভোট কেন্দ্রে গার্ড, ঠিক আছে, সিআইএসএফ এর কাজ। তো বর্তমানে যেখানে আমরা যদি দেখছি নকশালবাদী দিন দিন উত্তেজনা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে নকশালবাদীকে ঢের করার জন্য, মারার জন্য, ঠিক আছে, নকশালবাদী যাতে বেড়ে না উঠে, তার জন্য কি করা হয়? এই সিআরপিএফ এর জওয়ানরা কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করে। তো দেখো সিআরপিএফ মোটামুটি আমরা যদি দেখি ভারতের অভ্যন্তরই থাকে, কিন্তু বাইরের দেশে থাকে না, সীমান্তে থাকে না কিন্তু সিআরপিএফ ধরো এখানে ছত্তিশগড়ে সব থেকে বেশি নকশালবাদী থাকে, ঠিক আছে। জঙ্গি হামলা কোথাও হচ্ছে, সেখানে কারা কাজ করবে? সিআরপিএফ কাজ করবে, ঠিক আছে। বা আমাদের বেঙ্গলে কি হচ্ছে? ভোট দান হচ্ছে, ভোট হচ্ছে, কেন্দ্রীয় সরকারের ভোট হচ্ছে, বিধানসভা লোকসভার ভোট হচ্ছে, সেখানে সিআরপিএফ এর জওয়ানরা থাকে কিন্তু, বোঝা গেল। তো ভারতের বিভিন্ন যে অভ্যন্তরীণ এলাকাগুলো রয়েছে সেখানে সিআরপিএফ কাজ করে। কি বললাম? সিআরপিএফ কিন্তু কাজ করে, বোঝা গেল। এরপরে দেখো এসএসবি। তো এসএসবির ফুল ফর্ম কি? সশস্ত্র সীমা বল। এদের কাজ কি? দেখো এদের কাজ হচ্ছে নেপাল ভুটান সীমান্তে, যেখানে কোনোদিন দাঙ্গা হাঙ্গামা হয় না, নেপাল ভুটান সীমান্তে তোমরা যদি দেখো এসএসবি থাকে, সশস্ত্র সীমা বল। এরা এই মানে এতদিন ধরে যাবতীয় যত কিছু দেখেছি, তো এসএসবি আমার মনে হয় সব থেকে ভালো, ঠিক আছে। কারণ ভারত নেপালের যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারত ভুটানের যে সম্পর্ক খুবই মধুর সম্পর্ক, তোমরা সকলেই জানো, ঠিক আছে। তো এখানে এই পর্যন্ত
ভারত যতদিন হলো স্বাধীন হওয়া, ঠিক আছে, এখনো পর্যন্ত ভারত আর নেপাল সীমান্তে কোনো দাঙ্গা হাঙ্গামা লাগেনি। কিন্তু তোমরা যদি দেখো ভারত পাকিস্তান, ঠিক আছে, ভারত পাকিস্তান কিছুদিন আগে হয়ে গেল অপারেশন সিন্দুর, এখনো যেটা চলছে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, প্লাস ভারত বাংলাদেশ, প্লাস ভারত মায়ানমার যেটা চলছে। তো বিএসএফ এর চাকরিটা একটু রিস্কি কিন্তু খুব ভালো, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে আমাদের, এআর আসাম রাইফেলস। আসাম রাইফেলস শুধু এখানে যদি আমি বলি শুধু আসাম রাজ্যের নয়, ভারতের বা পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি, বিশেষ করে পশ্চিমবঙ্গের পূর্বে যে 7টা রাজ্য রয়েছে যাকে আমরা 7 সিস্টার বলি, এই 7 সিস্টারকে রক্ষা করে কি আসাম রাইফেল, এআর, ঠিক আছে। আমি কি বললাম, ভারতের পূর্ব দিকে যে 7টা রাজ্য রয়েছে, ভারতের বলছি, মানে পশ্চিমবঙ্গের, এটা আমাদের পশ্চিমবঙ্গ, তাই তো, এই পর্যন্ত আমাদের ধরো পশ্চিমবঙ্গের পূর্বে যে 7টা রাজ্য রয়েছে, যেটা আমরা বলতে পারি আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, এই যে টোটাল 7টা রাজ্য রয়েছে, ঠিক আছে, এই 7টা রাজ্যের রক্ষার দায়িত্ব হচ্ছে এই আসাম রাইফেলের। শুধু এই আসাম রাজ্যটাকে বললাম যে আসাম রাইফেল না, এই সমগ্র যে 7টা টোটাল রাজ্য রয়েছে যেটাকে আমরা 7 সিস্টার বলছি, এই 7টা রাজ্যের দেখভাল, ঠিক আছে, দেখভাল করার জন্য কে দেখে, এই এআর মানে আসাম রাইফেল দেখে। তারপরে দেখো কি রয়েছে, এসএসএফ, এর কাজ কি রয়েছে, সিক্রেটরিয়েট সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, সিক্রেটরিয়েট সিকিউরিটি ফোর্স, এসএসএফ এর কাজ কি, মন্ত্রণালয়, সচিবালয় এর দেখাশোনা। ভারতের যে বিভিন্ন স্থানে যে মন্ত্রণালয় রয়েছে, সচিবালয় রয়েছে, সেখানে যে বিভিন্ন ধরনের যেমন বোম ব্লাস্ট হতে পারে, তার জন্য সিকিউরিটি গার্ড কারা থাকে, এসএসএফ থাকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের মন্ত্রী বাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের মন্ত্রণালয় রয়েছে, ঠিক আছে, সেখানে দায়িত্ব কার থাকে, এই এসএসএফ এর কিন্তু থাকে। বোঝা গেল? চলো নেক্সট, এনসিবি। এনসিবির পুরো নাম কি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, ঠিক আছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর মানে কি, নেশাজাত দ্রব্য, ঠিক আছে, ধরো বিদেশ থেকে আসছে ড্রাগ, হিরোইন, গাঁজা, ঠিক আছে, এগুলো যাতে কি না হয়, আমাদের দেশ বা অন্য দেশ থেকে ইম্পোর্ট, ঠিক আছে, ইম্পোর্ট না হয়, রপ্তানি না হয় বা আমদানি না হয়, সেটা দেখভাল করা, ঠিক আছে। ভারতের অভ্যন্তরে যাতে গাঁজা ব্যবসা, ঠিক আছে, গাঁজা ব্যবসা, ড্রাগ ব্যবসা, হিরোইনের ব্যবসা যাতে যার ফলে সমাজে যারা যুবক শ্রেণী আছে তারা যাতে নষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রাখা এই এনসিবির কাজ, নারকোটিক ডিপার্টমেন্ট ব্যুরোর কাজ কিন্তু, ঠিক আছে। নেশাজাত দ্রব্য যাতে কেউ বিক্রি করতে না পারে, সেটা এই এনসিবির কিন্তু আন্ডারে পড়ে। ওকে, তারপরে দেখো কি রয়েছে, আইটিবিপি। দেখো আইটিবিপির পুরো নাম কি, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। কি বললাম, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, মানে তিব্বত বর্ডার বা আমরা চীন বর্ডার বলতে পারি। অ্যাকচুয়ালি আগে দেশটা ছিল তিব্বত, কিন্তু সেটাকে এই চীন নিজের আন্ডারে রেখেছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি, এই যে এটা আগে ছিল অ্যাকচুয়ালি তিব্বত, অ্যাকচুয়ালি কি ছিল, তিব্বত, কিন্তু এটাকে কে অধিকার করে রেখেছে, চায়না বা চীন। তো এই যে দেখো এই জায়গাটার মধ্যে আমাদের আইটিবিপি থাকে। ধরো অরুণাচল প্রদেশ, এরপরে সিকিম, এরপরে দেখো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তারপর আমাদের কি রয়েছে, লাদাখ। এই যে টোটাল জায়গাগুলো, 1টা 2টো 3টা 4টা 5টা, এই 5টা রাজ্যের মধ্যে কি থাকবে, আইটিবিপি, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, ঠিক আছে। এখানে চীনের সঙ্গে ভারতের যদি কিছু লেগে যায় তাহলে আইটিবিপির সঙ্গে কিন্তু ওরা কিন্তু এটাকে দেখবে, ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের 8টা যে বাহিনী রয়েছে, ঠিক আছে, এই বাহিনীর ফুলফিল ডিটেলস। ওকে, এরপরে আসা যাক কি রয়েছে, এলিজিবিলিটি, তোমার যোগ্যতা কি কি লাগবে, ঠিক আছে। এই যে তুমি এসএসসি জিডি হওয়ার স্বপ্ন দেখছো, ঠিক আছে, তার জন্য তোমার কি কি যোগ্যতা দরকার সেটাই আমি এখন বলবো। তো দেখো, মাত্র মাধ্যমিক পাস, অনলি, আমি যদি বলি অনলি মাধ্যমিক পাস, ছেলে এবং মেয়ে উভয়ই। এজ কত লাগবে, দেখো জেনারেল যদি হও তুমি তাহলে তোমার 18 থেকে
23 বছরের মধ্যেই হতে হবে। জেনারেল যদি তুমি হও 18 থেকে 23 বছরে হতে হবে, কোনো তোমার ছাড় নেই। বোঝা গেল? বোঝাতে পেরেছি? এরপরে দেখো, এবার দেখো তুমি যদি ওবিসি হও, কি বললাম, তুমি যদি ওবিসি হও তাহলে তোমার বয়সের ছাড় কিন্তু 3 বছর রয়েছে। দেখো 18 থেকে 23 প্লাস 3 মানে 26 বয়স পর্যন্ত কিন্তু তোমার হতে হবে। 18 থেকে 26-এর মধ্যে তোমাকে থাকতে হবে, তাহলে তুমি এই এসএসবি জিডিতে তুমি কিন্তু বসতে পারবে 18 থেকে 26। এবার যদি তুমি এসসি কিংবা এসটি হও তাহলে তোমার কিন্তু বয়সের ছাড় রয়েছে 5 বছর। 18 প্লাস 23, 18 থেকে 23 প্লাস হচ্ছে 5 মানে 28 বছর অবধি তুমি কিন্তু এই চাকরিতে বসতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি যোগ্যতা, ঠিক আছে, এলিজিবিলিটি মানে বয়সের দিক দিয়ে। এরপরে দেখো অ্যাপ্লাই প্লাস ফিস অনলাইনে। অ্যাকচুয়ালি এসএসবি এক্সাম দেওয়ার জন্য তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবার দেখো এখানে যদি আমি দেখি জেনারেল, তুমি যদি জেনারেল হও প্লাস তুমি যদি ওবিসি হও তাহলে তোমাকে 100 টাকা অ্যাপ্লাইয়ের সময় দিতে হবে। আর তুমি যদি এসসি হও কিংবা এসটি হও, ছেলে এবং মেয়ে উভয়ই, তোমাদের কোনো পে করতে হবে না, কোনো এক্সাম ফিস দিতে কিন্তু হবে না। তাহলে কি অ্যাপ্লাইয়ের জন্য বললাম, তুমি যদি অনলাইনে অ্যাপ্লাই হবে, তুমি যদি জেনারেল কিংবা ওবিসি হও তাহলে তোমাকে 100 টাকা পেড করতে হবে। তুমি যদি এসসি কিংবা এসটি হও, ছেলে এবং মেয়ে, তাহলে তোমাকে কোনো টাকা পেড করতে হবে না। এবার দেখো সিলেকশন কিভাবে হবে তোমাদের, অ্যাপ্লাই তো করলে। এবার দেখো 2026-এ যদি দেখি অ্যাপ্লাইয়ের ডেট রয়েছে মোটামুটি ধরে নাও তুমি সেপ্টেম্বরের মধ্যে, ঠিক আছে, সেপ্টেম্বর মধ্যে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে যাবে, সেপ্টেম্বরের মধ্যে। সেপ্টেম্বরে তোমার অ্যাপ্লাই শুরু হবে। এবার দেখো সিলেকশন কিভাবে সিলেকশন হবে। প্রথমে দেখো যেটা হবে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট। প্রথমে সিবিটিতে তোমাকে এক্সাম দিতে হবে, কি কম্পিউটার বেসড টেস্ট। সেকেন্ডে কি রয়েছে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। নেক্সটে তুমি প্রথমে কম্পিউটার বেসিক টেস্ট দিলে, তারপর তোমাকে দিতে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে দৌড়, ঠিক আছে। এরপরে দেখো পিএসটি মানে কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এগুলো ফুল আমি ডিটেলসে বলবো এখনই। তারপর তোমাকে করতে হবে ডিএমই প্লাস ডিভি মানে হচ্ছে ডিটেল মেডিকেল এক্সাম প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন। ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশনস, ওকে। তার মানে কি প্রথমে তোমাকে করতে হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট দিতে হচ্ছে, প্লাস পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হচ্ছে, মানে তোমাকে রান করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে বিভিন্ন ধরনের আমাদের যে শরীরের গঠন অনুযায়ী তোমাকে বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু দিতে হবে, সেটা বলছে। তো দেখো কি রয়েছে এসএসসি জিডি এর সিবিটি সিলেবাস। তোমাকে প্রথমে সিলেবাস সম্পর্কে বলছি। দেখো এখানে সিলেবাসের মধ্যে থাকতে প্রথমে হচ্ছে রিজনিং থাকবে 20 নাম্বার, রিজনিংয়ে থাকবে 20 নাম্বার প্লাস জিকে বা জিকে অ্যাওয়ারনেসে থাকবে 20 নাম্বার প্লাস ম্যাথে থাকবে 20 প্লাস হিন্দি কিংবা ইংলিশ থাকবে কিন্তু 20। তো টোটাল হয়ে গেল 80 প্লাস প্রত্যেকটা নাম্বারেই প্রত্যেকটা কোশ্চেনের 2 নাম্বার করে থাকবে। কত নাম্বার থাকবে? 2 নাম্বার করে থাকবে। তার মানে 160-এর মধ্যে তোমাদের এই এসএসসি জিডির এক্সাম কিন্তু নেওয়া হবে। এটা গেল আমাদের কি সিবিটি এক্সাম কম্পিউটার বেসিক টেস্ট। এই সিবিটি এক্সামে তোমাদের কত নাম্বার থাকবে? 160 নাম্বারই কিন্তু থাকবে। কোশ্চেন থাকছে তোমাদের 80টা। বোঝা গেল? এবার দেখো পিইটি, এটা কিছুক্ষণ আগে বললাম। পিটির পুরো নাম কি দেখে নাও তোমরা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেলদের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার রান হবে, 5 কিলোমিটার, সেটা 24 মিনিটের মধ্যে হতে হবে। তার মানে তোমাকে পরীক্ষা দেওয়ার
পর তোমাকে 2 মাসের মতো সময় দেওয়া হবে। ঠিক আছে, পরীক্ষার পরে তুমি 2 মাসের মতো সময় পাবে নিজেকে তৈরি করার জন্য, যেটা রানিং এর জন্য। ঠিক আছে, তো 5 কিলোমিটার ছেলেদের ক্ষেত্রে 24 মিনিট সময় লাগবে, মানে 24 মিনিটে করতে হবে। ফিমেলের ক্ষেত্রে কি হবে, দেখো ফিমেলের ক্ষেত্রে 1600 মিটার হবে। কত মিটার? 1.6 মানে কি 1600 মিটার। ঠিক আছে, 1600 মিটার রান নেওয়া হবে, যেটা 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। 8 মিনিট 30 সেকেন্ড, বোঝা গেল? মানে 8.5 মিনিটের মধ্যে তোমাকে 1600 মিটার কভার করতে হবে মেয়েদের ক্ষেত্রে। এরপরে দেখো পিএসটি। পিএসটি মানে কি? এখানে পিএসটি মানে আমি বলে দিচ্ছি তোমাকে। দেখো পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে দেখো মেলদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি, এসসি মানে উচ্চতা। ছেলেদের ক্ষেত্রে লাগবে 170 সেন্টিমিটার, বোঝা গেল? 170 সেন্টিমিটার লাগবে ছেলেদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি, এসসি এদের 3 জনের ক্ষেত্রে লাগবে 157 সেন্টিমিটার। এটা গেল ফিমেল প্লাস মেল, ছেলে এবং মেয়ে, জেনারেল, ওবিসি এবং এসসি। কিন্তু এখানে এসটিদের ক্ষেত্রে, ঠিক আছে, লাগবে মেলদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার, 162.2 সেন্টিমিটার, এটা এসটিদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে লাগবে এসটিদের 150 সেন্টিমিটার, বোঝা গেল? এটা গেল আমাদের এসটিদের ক্ষেত্রে, এটা গেল ওবিসি, জেনারেল, এসসিদের ক্ষেত্রে, বোঝা গেল? পিএসটি। এবার দেখো চেস্ট মানে বুকের ছাতি। কি বললাম? বুকের ছাতি, দেখো, বা ছাতি। জেনারেল, ওবিসি প্লাস এসসিদের ক্ষেত্রে সাধারণত 50 বলতেছে 80 হবে, এবং ফুলিয়ে, বুক ফুলিয়ে, ছাতি ফুলিয়ে যেটা বললাম সেটা 85 করতে হবে। আর এসটিদের ক্ষেত্রে যেটা সাধারণ ক্ষেত্রে দেখতে হবে 76 প্লাস চেস্ট ফুলিয়ে 81 সেন্টিমিটার কিন্তু আনতে হবে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের কি পিইটি। তার সঙ্গে দেখি সিবিটি, পিইটি, পিএসসি, পিএসটি প্লাস চেস্ট সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে আমি বললাম। ঠিক আছে, এসএসসির ক্ষেত্রে। এরপরে আমি বলছি কি, যারা তোমরা এনসিসি করেছো, যারা তোমরা বিভিন্ন কলেজে এনসিসি করেছো, তাদের জন্য কিছুটা ছাড় আছে। যেমন 3 টাইপ অফ সার্টিফিকেট। তোমরা দেখবে যে এনসিসিতে তোমরা 3 ধরনের সার্টিফিকেট পেয়েছো। ঠিক আছে, তোমরা 3 ধরনের সার্টিফিকেট পেয়েছো। এই 3 ধরনের সার্টিফিকেটের মেন কারণটা কি দেখো, এদের ক্যাটাগরি রয়েছে। যেমন তুমি যদি সি ক্যাটাগরিতে পেয়েছো সার্টিফিকেটটা, তাহলে তোমার এখানে 5 নাম্বার যোগ হবে। ধরো তুমি 160-এর মধ্যে 112 পেয়েছো। কত পেয়েছো? 112। যদি তোমার এই এনসিসি সার্টিফিকেটটা থাকে তাহলে তোমার 5 নাম্বার কিন্তু যোগ হবে। তার মানে কত হয়ে গেল? 117 হয়ে গেল কিন্তু, তাই তো? 117 কিন্তু তোমার নাম্বার হয়ে গেল। এবার সি ক্যাটাগরিতে যদি তোমার থাকে, এবার বি ক্যাটাগরিতে থাকলে তোমার 3 নাম্বার প্লাস হবে, এবং এ ক্যাটাগরিতে থাকলে তোমার 2 নাম্বার কিন্তু প্লাস হবে। এই গেল আমাদের এনসিসির ফুল ডিটেলস। ঠিক আছে, তোমরা যদি আরো কিছু সম্পর্কে জানতে চাও অবশ্যই আমাকে কিন্তু, বা আমার এই যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে এই বিষয়ে স্যার ভিডিও চাই। ডাব্লিউবিপি হতে পারে, ঠিক আছে, তারপরে এনটিপিসি হতে পারে, মানে যে কোনো বিষয়ে তোমরা যদি ভিডিও চাও, ঠিক আছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং কোথাও যদি আবার ভালো করে জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার আমি এইখানে এই জায়গাটায় বুঝতে পারছি না, তোমরা বা তুমি আমাকে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তো দেখো এই ছিল এসএসসি জিডির ফুল ভিডিও। আর তোমরা যদি কেউ জিজ্ঞাসা করো যে স্যালারি, দেখো স্যালারি রিস্ক অনুযায়ী হয়। এখানে 8টা পদ রয়েছে, তুমি ভেবে নাও যেখানে যেই পদটায় বেশি রিস্ক, ঠিক আছে, সেখানে বেশি কিন্তু টাকা, বোঝা গেল? তো এই হচ্ছে আমি কি বললাম এসএসসি জিডির ফুল ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং ভিডিওতে বা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যে কোনো নতুন ভিডিও আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।